আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে পঙ্খী, বলো না আমাকে। চিন্তা হচ্ছে তো আমার, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার, প্লিজ বলো না। পঙ্খী এবার ধীরে ধীরে মাথা তুলে ইন্ধনের পানে তাকালো, ভয়ার্থ কণ্ঠে বলল, ওইখানে বিড়াল মরে আছে। ইন্ধন ভ্রু কুঁচকে বলল, সামান্য বিড়াল মরা দেখেই তুমি এইভাবে ভয় পাচ্ছ? ওই বিড়ালটা আপনার জন্য কালকে রাতে আনা কফি খেয়ে মরেছে। তার মানে বুঝতে পারছেন আপনি? ইন্ধন কতক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইল পঙ্খীর দিকে, তারপর হঠাৎ হো হো করে হেসে উঠে বলল, তুমি বোধহয় আজকাল টিভি সিরিয়াল দেখা শুরু করেছো, তাই এসব আবল তাবল খেয়াল মাথায় আসছে। আরে প্রায় দিনই বাড়ির এ কোণে ও কোণে বিড়াল মরে থাকে, তাহলে কি সবাই কফি খেয়েই মরে? আরে এমনি হয়তো মরে গেছো, আর তুমি তিলকে তাল বানিয়ে শুধু শুধু ভয় পাচ্ছ। আর এ পাগলি এমন কিছুই না। শুধু শুধু ভয় পাচ্ছি না আমি, আপনি হয়তো বুঝতে পারছেন না, তবে আপনার উপর কালো ছায়া ভর করেছে। সেদিন ওই মহিলাও সেটা বলেছিল, কেউ আপনার ক্ষতি করতে চায়, আপনার জানির দুশ্মন হয়ে আছে কেউ। এক মিনিট, মহিলা মানে কোন মহিলা, কার কথা বলছো তুমি? পঙ্খী সেই বৃদ্ধ মহিলার কথা খুলে বলল। সব শুনে ইন্ধন বলল, তুমি না সত্যি একেবারে সহজ সরল। আরে এসব পাগল বুড়িদের কথায় কেউ কান দেয়? এরা তো পাগলের মতো এমনই যা খুশি তাই বলে বেড়ায়। আর তুমি কি না ওই কথা নিয়ে মনে মনে কত কাহিনী বানিয়ে বসে আছো। ওসব ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, শুধু শুধু ভয় পেও না, ইনশাল্লাহ কিছু হবে না তোমার রাজকুমারের। আর আজকের পর ওইসব পাগল বুড়িদের সাথে কোনো কথা বলার দরকার নেই। দেখা যাবে আমার আধা পাগল বউটাকে শেষমেশ পুরো পাগল বানিয়ে ফেললো, তখন আমার কি হবে? তাই মন থেকে ওসব ঝেড়ে ফেলো। আর তোমার সুন্দর মুখের ওপর থেকে এই কালো বাদল ঝেড়ে ফেলে একটা মিষ্টি হাসি দাও তো, তারপর না সকালটা সুন্দর হবে। পঙ্খী জানে ইন্ধন ওর মন ভালো করার জন্য এসব বলছে, তবে ওর মন সে এসব কথাই ভুলছে না। ইন্ধন ব্যাপারটা হাওয়ায় উড়িয়ে দিলেও সে বুঝতে পারছে ব্যাপারটা সত্যিই খুব ভয়ানক। ইন্ধনের ওপর সত্যিই কালো ছায়া আছে, আর এই শত্রুকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, তবেই ইন্ধন বিশ্বাস করবে ওর কথা। শাকিল থানা থেকে ফিরেছে মাত্রই, ঘরে এসে ইউনিফর্ম খুলতে খুলতে মায়ের উদ্দেশ্যে গলা উঁচিয়ে হাঁক ছেড়ে বলল, মা ঠান্ডা পানি আনো তো, পিপাসা গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ইউনিফর্ম খুলে রেখে স্যান্ডেল গেঞ্জিটা খোলার জন্য মাথার ওপর তুলতেই পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। কোমল মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আপনার পানি। শাকিল ভ্রু কুঁচকে মাথার উপর থেকে গেঞ্জিটা আবার নিচ পর্যন্ত নামিয়ে ছট করে পেছনে ফিরে তাকালো। পানি হাতে ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বড়সড় একটা ধাক্কা খেল সে। এই অবস্থায় ছায়ার সামনে এগিয়ে এসে অবাক সুরে বলল, আমি কি এখনো ঘুমিয়ে আছি? ছায়া কপাল কুঁচকে বলল, জি। শাকিল আশ্বস্ত হলো সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে না। ছায়া সত্যিই এখানে দাঁড়িয়ে আছে। এটা তো মেঘ না চাইতেই সোজা বন্যা হয়ে গেছে। শাকিলের মনে আতশবাজি ফুটছে। সে বাঁকা হেসে বলল, হ্যাঁ, তুই তো দেখছি বইয়ের রোলে একবারে ফিট হয়ে গেছিস। কি সুন্দর স্বামীর জন্য পানি নিয়ে এসেছিস, মনটা একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেল। ছায়া ছিটকে উঠে পড়ল, কি আবল তাবল বলছেন এসব? মোটেই না। আমি চাচির কাছে এসেছিলাম একটা দরকারে। চাচি কাজ করছিল, তাই আপনার পানি চাওয়ার কথা শুনে চাচি আমাকে বলল একটু পানি নিয়ে আসতে, তাই এনেছি, আর কিছু না। ও আচ্ছা, কিন্তু আমার তো এখন পানি খাওয়ার ইচ্ছা মিটে গেছে। আমার এখন একটু চা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো আমাকে বলছেন কেন? চাচিকে গিয়ে বলুন। এই তুই কেমন নির্দয় মেরে, একজন বয়স্ক মানুষকে তুই এই সময় খাটুনি করবি? তোর কি বিবেক বুদ্ধি সব ভাঙাচুরাওয়ালার কাছে বিক্রি করে দিয়ে পাপড় কিনে খেয়ে ফেলেছিস? তোর মাঝে কি মায়া মমতা সফটওয়্যার নেই? ছে, তোর কাছ থেকে অন্তত এমনটা আশা করিনি। শাকিলের কথায় বোকা ছায়ার মনে আইফেল টাওয়ার সমান অপরাধ বোধের জন্ম হলো। সত্যিই তো, এই বয়সে চাচিকে কিভাবে সে কাজের কথা বলতে পারলো? সাথে শাকিলের জন্যেও তার মনে হঠাৎই শ্রদ্ধাবোধ জাগ্রত হলো। মায়ের জন্য কতটা ভাবেন উনি? না, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ বলা যায় না ওনাকে। ভাবনার ইতি টেনে ছায়া পড়ল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চাচিকে বলা ঠিক হবে না। তাহলে কে আনবে আপনার চা? কেন, তুই কি মানুষ না নাকি মঙ্গল গ্রহের এলিয়ান? তুই
তুই বানিয়ে আন চা, যা। আমি? হ্যাঁ তুই যা, সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়, আমি ততক্ষণে গোসল সেরে আসি। ছায়ার চা বানানোর ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে এখন রাজি হয়ে চা বানাতে চলে গেল ও। শাকিল মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমার বলদিটা। কিছুক্ষণ পর চা বানিয়ে শাকিলের রুমে এসে দেখল শাকিল গোসল করে বের হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। হঠাৎ করেই যেন চোখের দৃষ্টি শাকিলের আবদ্ধ হয়ে গেল ছায়ার। শাকিলকে আগে কখনো ও ভালো করে চেয়ে দেখেনি। শ্যামবর্ণ গায়ের রং, পুলিশে থাকায় শরীরের গঠনও পেটা, বাড়তি কোনো মেদ নেই, লম্বা সরু মুখখানা, নাকটাও একেবারে চোখা, মনে হয় নাক দিয়ে কাউকে খোঁচা দিলে কেটে যাবে। গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুলগুলো কেমন শক্ত খাড়া খাড়া, গোসলের পরেও সেগুলো ঘাড় তেরার মতো দাঁড়িয়েই আছে, যেন নিচু হলে তাদের সম্মানে হানি পড়বে। সব মিলিয়ে লোকটাকে সুদর্শনের আওতায় রাখা যায়। শাকিল পাশে ফিরে তাকাতেই ছায়াকে তাকিয়ে থাকতে দেখল। বাঁকা হেসে ধীরে ধীরে ছায়ার কাছে এগিয়ে এলো সে। তারপর ছায়ার কানের কাছে ঝুঁকে আস্তে করে বলল, তোর নজরের তীর দিয়ে কি আমার ভেতর ছেদ করে ফেলবি? শাকিলের কথায় থতমত খেয়ে গেল ছায়া। লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়ে গেল হঠাৎই। তড়িঘড়ি করে হাতের চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আপনার চা, আমি গেলাম। বলেই সে চেতে উদ্যত হলো। তবে শাকিল তার আগেই ছায়ার হাত টেনে ধরল। টেনে ধরে বলল, ছায়া কম্পিত স্বরে বলে উঠল, আমার দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে সবাই রাগ করবে। ঠিক আছে যাবি, তবে একটা শর্ত আছে, শর্ত মানলে তবেই যেতে দিব, না হলে কিন্তু রাত পর্যন্ত আটকে রাখবো তোকে। কি শর্ত? এখান থেকে রোজ এই সময় আমাদের বাড়িতে আসবি তুই, বল রাজি? কেন? কেন জানতে হবে না তোকে, রাজি কিনা বল, তা না হলে আজ বাড়ি ফিরে যাওয়ার কথা ভুলে যা। ঠিক আছে। সত্যি তো? সত্যি? আচ্ছা যা তাহলে, কাল কিন্তু তোর অপেক্ষা করব আমি। হাতের বাঁধন ঠেলা হতেই দৌড়ে পেরিয়ে গেল ছায়া। হাসল শাকিল। তার বলদিটা বোধহয় একটু চালাক হচ্ছে। আতঙ্ক আর অস্থিরতার মাঝে সারাদিন পার করল পঙ্খী। কোনো কিছুতেই মন বসাতে পারছে না সে। ইন্ধনকে সে কতবার করে অনুরোধ করলো আজ বাইরে না যেতে, কিন্তু সে শুনলই না ওর কথা। তার মতে পঙ্খী অযথা চিন্তা করছে, আর সেই কারণে কাজ ফেলে ঘরে বসে থাকাটা নেহাতি বোকামি ছাড়া আর কিছুই না। পঙ্খী তাকে কোনো মতেই বোঝাতে পারছে না যে তার উপর কত বড় বিপদ ঘটছে। ইন্ধন বাড়ি ফেরা পর্যন্ত সে শান্তি পাচ্ছে না কিছুতেই। রাত 11টার পর পঙ্খির অপেক্ষার অবসান ঘটিয়ে ইন্ধন বাড়ি ফিরল। ডাইনিং টেবিলে বসে ইন্ধনের অপেক্ষা করছিল পঙ্খী। আজ তার খুব রাগ হচ্ছে ইন্ধনের ওপর। ওকে এত চিন্তায় ফেলে মাত্র ফিরেছেন উনি। লোকটার সাথে আজ কথাই বলবে না পঙ্খী, সেই মনোভাব নিয়েই দরজা খুলল সে। পঙ্খীকে দেখেই অমায়িক হাসল ইন্ধন, কিন্তু তার এই হাসি আজ পঙ্খীর ওপর প্রভাব ফেলতে পারল না। পঙ্খী কোনো প্রতিক্রিয়া না দিয়ে থমথমে মুখে ওখান থেকে সরে আসলো। রান্নাঘরে ইন্ধনের জন্য খাবার গরম করতে গেল সে। ইন্ধন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। পঙ্খী কোনো কিছু না বলে চুপচাপ ইন্ধনের খাবার বেড়ে দিতে লাগলো। ইন্ধন বুঝতে পারছে পরিস্থিতি গরম আজ, ম্যাডাম আজ সেই লেভেলে রেগে আছে। পঙ্খী খাবার বেড়ে দিয়েই ওখান থেকে চলে যেতে লাগলো। এগোতে পারল না পঙ্খী। ইন্ধন পঙ্খীর হাত ধরে টান মেরে নিচের কোলে বসিয়ে দিল। পঙ্খী ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। ইন্ধন আরও শক্ত করে ধরে বলল, কি হয়েছে, এমন কেন করছো? সারাদিন পর কি তোমার এই গোমড়া মুখ দেখবো আমি? পঙ্খী অভিমানী সুরে বলল, আমার হাসি কান্না দিয়ে আপনার কি হবে? আমার কোনো কথার কি আপনার কাছে কোনো দাম আছে? যা খুশি তাই করুন। বাপ রে, এত রাগ! তো এই অধমের অপরাধ কি জানতে পারি? তোমার কথা মতো ঘরে বসে থাকিনি, এটাই কি আমার অপরাধ? আচ্ছা তুমি বলো, কতক্ষণ আমি ঘরে থাকবো? তোমার মনের একটা মিছে ভয়ের জন্য কি আমি কাজকর্ম ফেলে ঘরে বসে থাকবো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমারও অনেক দায়িত্ব আছে। এইভাবে ঘরে বসে থাকলে কি চলবে আমার? আর কতদিনই বা থাকবো বলো? এক সময় না এক সময় তো আমাকে বের হতেই হবে, তাই না? পঙ্খী হঠাৎ ঘুরে ইন্ধনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু জানি আপনার কিছু হয়ে গেলে বাঁচবো না আমি। আপনি আমার বেঁচে থাকার উৎস। আপনার একটুখানি ক্ষতিও জান নিয়ে নেবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমার।
ইন্ধন দুই হাতে পঙ্খির মুখটা আগলে ধরে মাথা ঝুঁকিয়ে পঙ্খির নোনা জল অথর দ্বারা শুষে নিল। তারপর ললাটে চুমু এঁকে দিয়ে বলল, আমার রাজরানীর কাছ থেকে তার রাজকুমারকে কেউ আলাদা করতে পারবে না। মানুষ মরণশীল, একদিন একদিন সবাইকেই মরতে হবে। সেই মৌত যে কোনো সময় আসতে পারে। তাই বলি কি সেই ভয়ে আমরা বেঁচে থাকাই ভুলে যাব? তবে আল্লাহ না যাওয়া পর্যন্ত কারণ মরণ হয় না। তাই মন থেকে এসব ভয় দূর করে দাও। তুমি কি জানো তোমাকে এভাবে দেখে আমার কতটা খারাপ লাগে? এসব অযথা চিন্তা করে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। আমার হাতে থাকলে আমি দুনিয়ার সব নেগেটিভিটি থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যেতাম। আমার রাজরানীকে আমি সবসময় খুশি দেখতে চাই। প্লিজ না শোনা, একটু হাসো না, না হলে যে খাবারও গলা দিয়ে নামবে না আমার। পঙ্খির মন থেকে না আসলেও ইন্ধনের মন রাখতে জোরপূর্বক হাসল সে। ইন্ধন মুচকি হেসে বলল, দ্যাটস লাইক মাই গুড গার্ল। চলো এখন খাইয়ে দাও আমাকে। পঙ্খি ভাত বেড়ে ইন্ধনকে খাইয়ে দিল। ইন্ধনও নিজের হাত খাইয়ে দিল। রাত গভীর মধ্যপ্রহর তখন। ঘুমে আচ্ছন্ন ধরনী। পঙ্খিকে চাপটে ধরে গলায় মুখ গুজে দিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইন্ধন। পঙ্খির হাত চুলের মধ্যেই এখনো। চুলে হাত বোলাতে বোলাতেই ঘুমিয়ে গেছে সে। ঘুমের মাঝেই স্বাভাবিকভাবে একটু ঘুম হালকা হয়ে এলো পঙ্খির। অন্য কাতে শোবার জন্য চোখ মেলে তাকাতেই আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল পঙ্খির। ওর চোখের সামনেই কেউ ধারালো ছুরি তাক করে আছে। এখনই গেঁথে দেওয়ার জন্য প্রস্তুত ছুরি ধরে রাখা মানবটা। অন্ধকারে কেবল তার হাতটাই দেখা যাচ্ছে। মরণঘাতী আক্রমণ বুঝতে পেরে পঙ্খি উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠল। পঙ্খির চিৎকার শুনে ধরপড়িয়ে উঠল ইন্ধন। পঙ্খির দিকে তাকিয়ে দেখল সে চোখ বন্ধ করে ভয়ে কাঁপছে। ইন্ধন ঘাবড়ে গিয়ে পঙ্খির মুখটা ধরে বলল, হেই পঙ্কি, কি হয়েছে? চোখ খোলো। কি হয়েছে সোনা? পঙ্খি এবার চোখ খুলে তাকালো, কিন্তু সেই চাকু বাঁচাওয়ালা ব্যক্তি কাউকেই দেখতে পেল না সে। আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো সে। ইন্ধন আবারও বলে উঠল, কথা বলো পঙ্কি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? পঙ্খি ভয়ার্থ চোখে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এখানে কেউ চাকু ধরেছিল, তোমাকে মারতে এসেছিল কেউ। ইন্ধন কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে বলল, কি বলছো? এখানে তো কেউই নেই। তুমি বোধহয় কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না, সত্যিই ছিল এখানে কেউ। কেউ মারতে এসেছিল আপনাকে, আমার কথা বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, ওকে, শান্ত হও আগে। টেক এ ডিপ ব্রেথ। পঙ্খিকে বুকের মাঝে জড়িয়ে নিল ইন্ধন। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল। কলিজা পুড়ছে ইন্ধনের। পঙ্খির এমন করুণ অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডে সত্যি সত্যি শখানেক ছুরি চালাচ্ছে। সব তো ভালোই ছিল, হঠাৎ কি হয়ে গেল আমার প্রাণটার? এমন অস্বাভাবিক আচরণ কেন করছে সে? পঙ্খির এই হাল যে ইন্ধনের সহ্য শক্তির বাইরে। সে কিভাবে স্বাভাবিক করবে পঙ্খিকে? কিছুক্ষণ পর পঙ্খি একটু স্বাভাবিক হয়ে এলে ইন্ধন এক গ্লাস পানি এনে পঙ্খিকে খাইয়ে দিল। তারপর মায়াবী কণ্ঠে বলল, পঙ্কি, তুমি সারাদিন মাথার ভেতর শুধু এইসব অযথা চিন্তায় ডুবেছিলে, তাই হয়তো স্বপ্নেও এসব দেখেছো। তাছাড়া আর কিছুই না। প্লিজ জান, এসব চিন্তা ছেড়ে দাও না। আমার সেই আগের লক্ষ্মী হাসি খুশি বউটা হয়ে যাও না। তোমাকে এভাবে দেখে আমি এমনিতেই মরে যাব। তোমার এই অবস্থা আমার জান কেড়ে নিবে। এমন করো না প্লিজ। তোমাকে এভাবে দেখে ভয় হচ্ছে আমার। তোমাকে হারানোর ভয় হচ্ছে আমার। প্লিজ জান, ছাড়ো না এসব অযথা চিন্তা। আমার আগের লক্ষ্মীটি হয়ে যাও না। পঙ্খির কপালে চুমু দিয়ে বুকের মাঝে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো ইন্ধন। কিন্তু ইন্ধনের কোনো যুক্তিই পঙ্খির গ্রহণযোগ্য হচ্ছে না। তার দৃঢ় বিশ্বাস সে কোনো স্বপ্ন দেখেনি, কেউ ছিল এখানে। হয়তো আমার চোখ না খুললে এতক্ষণ সে তার কাজে সফলও হয়ে যেত। ভাবতেই কলিজা চিপে ধরছে। যে করেই হোক ওই শত্রুকে খুঁজে বের করতেই হবে, তবেই আমি আমার ইন্ধনকে রক্ষা করতে পারবো। সারা রাত আর দুচোখের পাতা এক করতে পারেনি পঙ্খি। ভোরবেলার দিকে গিয়ে একটু ঘুম নেমেছে চোখে, যার ফলস্বরূপ আজ বেলা করে ঘুম ভেঙেছে পঙ্খির। ঘুম থেকে চোখ মেলে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বেজে গেছে। চোখ বড় বড় হয়ে গেল পঙ্খির। এত বেলা হয়ে গেছে, তাও ভালো ওর পিরিয়ডের সময় চলছে, না হলে তো নামাজ কাজা হয়ে যেত আজ। তড়িঘড়ি করে উঠতে নিলেই ইন্ধনের বাহুবন্ধনে বাধা পড়ল। ইন্ধনকে এখনো ঘুমাতে দেখে একটু অবাক হলো পঙ্খি। রোজ তো ইন্ধন এই সময়ে উঠে যায়,
সকাল সকাল তার কত কাজ থাকে, কিন্তু আজ এখনো ঘুমোচ্ছে। হয়তো কাল রাতের কারণে ইন্ধনেরও দেরিতে ঘুম এসেছে, তাই হয়তো এখনো জাগনা পায়নি। কাল রাতের কথা মনে পড়তেই মনটা আবারও ভীত হয়ে গেল। ভারী মনে দীর্ঘশ্বাস ছেড়ে ইন্ধনকে আলতো করে ঠেলে ডাক দিল তাকে। ইন্ধন একটু নড়ে চড়ে হাতের বাঁধন আরও শক্ত করে ঘুম চড়ানো গলায় বলল, কি হয়েছে? ঘুমাতে দাও না। ঘুমাবেন মানে? আজ আপনার কাজ নেই কোনো? যাবেন না কোথাও? হুম, আজ আমি কোথাও যাব না। মানে? ইন্ধন এবার চোখ মেলে তাকিয়ে পঙ্খির মুখের উপর ঝুঁকে মায়া ভরা কণ্ঠে বলল, মানে আজ আমি আমার রাজরানীর সাথে থাকবো। আজকের দিনটা আমার বউটার নামে। ব্যস্ততার কারণে বউটাকে একটু সময় দিতে পারি না আমি, তাই সব সুদে আসলে পুষিয়ে দেবো আজ। আজকের পুরো সময়টা আজ তোমার সাথে কাটাবো আমি। নো কাজ, অনলি রোমান্স। বলতে বলতেই ইন্ধন তার কাজ শুরুও করে দিল। পঙ্খির গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট শিহরণে ভরিয়ে দিতে লাগলো। পঙ্খি কেঁপে উঠে পড়ল, কি করছেন? ছাড়ুন, সকাল হয়ে গেছে, উঠতে হবে আমাকে। হবে না উঠতে। আজ সারাদিন এই রুমে বন্দি থাকবো আমরা। হাম তুম এক কামরে মে বন্ধ হো আর চাবি খো যায়। পঙ্খি বুঝল ইন্ধন এভাবে ছাড়বে না। দুষ্টু ইন্ধনকে ছাড়াতে নিজেও কিছু দুষ্টু পন্থা অবলম্বন করল। ইন্ধনের কোমরে 2 আঙ্গুল দিয়ে সুরসুরি দিল। সাথে সাথেই ইন্ধন হেসে উঠে মোচড়াতে লাগলো। সেই সুযোগে পঙ্খি ফট করে উঠে গেল। ইন্ধন ব্যাপারটা বুঝতে পেরে পঙ্খির দিকে তাকাতেই পঙ্খি জিভ বের করে ভ্যাঙালো ইন্ধনকে। ইন্ধনও ছাড়ার পাত্র নয়, সেও প্রতিশোধ নিতে উদ্যত হলো। উঠে পঙ্খির দিকে যেতে যেতে বলল, তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইন্ধনকে উঠতে দেখে পঙ্খি বাঁচার জন্য দৌড়ালো। ইন্ধনও দৌড়লো তার পিছে। দুজন হাসতে হাসতে ঘরের মাঝেই গোল গোল ঘুরে দৌড়তে লাগলো। সোফার কাছে এসে সোফার ছোট্ট বালিশগুলো উঠিয়ে ইন্ধনের দিকে ছুঁড়ে মারল পঙ্খি। ইন্ধন সেগুলো এক এক করে ক্যাচ করে নিল। তারপর আবার ছুটতে লাগলো পঙ্খির পেছনে। পঙ্খি সামনে সামনে আর ইন্ধন পেছনে। একসময় ধরে ফেলল পঙ্খিকে। পেছন থেকে পঙ্খির কোমর পেঁচিয়ে ধরে তাকে তুলে নিয়ে বিছানায় ফেলল। তারপর পঙ্খিকে ইচ্ছে মতো সুরসুরি দিতে লাগলো। পঙ্খি হাসতে হাসতে ছটফট করতে লাগলো। হাসতে হাসতে একসময় দমই প্রায় বন্ধ হয়ে আসতে লাগলো। ইন্ধন তখন বন্ধ করলো সুরসুরি দেওয়া। হাঁপাতে লাগলো পঙ্খি। ইন্ধন পঙ্খির কপালে চুমু এঁকে দিল। এটাই তো ও চাচ্ছিল, পঙ্খিকে হাসি খুশি দেখতে। পঙ্খির এই হাসি মুখটার জন্য সব করতে রাজি ইন্ধন। ইন্ধনের কথা অনুযায়ী সে আজ সারাদিনই পঙ্খির সাথেই থেকেছে। ইন্ধনের সাথে দুষ্টু মিষ্টি মুহূর্তের মাঝে দিনটা কখন পার হয়ে গেছে বোঝাই যায়নি। হাসি আনন্দে পঙ্খির মনটাও প্রফুল্ল হয়ে গেছে। ইন্ধনের শত্রুর কথাটাও আর মনে আসেনি। এমনকি কাল রাতের ঘটনার কথাও প্রায় ভুলে গেছে সে। যথারীতি রাতের খাবার শেষে নিজেদের রুমে আসে পঙ্খি আর ইন্ধন। রুমে এসে কিছু মেইল চেক করার জন্য ল্যাপটপ নিয়ে বের করে ইন্ধন। পঙ্খির মন ভালো করতে আজ আর কোনো কাজে যায়নি ইন্ধন, এমনকি কারোর ফোনও ধরেনি। তাই এখন একটু মেইল চেক করবে, দরকারি কোনো মেইল এসেছে কিনা দেখবে। কিন্তু ল্যাপটপ খুলতেই দেখলো ল্যাপটপে চার্জ নেই। ল্যাপটপের চার্জার খুঁজে চার্জিংয়ে দেওয়ার জন্য প্লাগ লাগাতে গেল সে। ওই মুহূর্তে পঙ্খি কফির মগ হাতে রুমে ঢোকে। ইন্ধনকে কফির মগটা দেওয়ার জন্য এগিয়ে যেতেই দেখলো ইন্ধন যে লাইনে চার্জার লাগাতে যাচ্ছে সেই লাইনের আর এক মাথায় কারেন্টের তার লিক হচ্ছে আছে, আর সেখান থেকে ছিটছিট করে হালকা কারেন্ট ফায়ার হচ্ছে। ইন্ধন প্লাগ লাগানোর সাথে সাথেই শক লাগবে তার। এই দৃশ্য দেখেই পঙ্খির হাত থেকে কফির মগ ঠাস করে পড়ে গেল। সে আতকে উঠে চিল্লিয়ে বলল, ইন্ধন। ইন্ধনের হাত প্রায় প্লাগের কাছাকাছি। তখনই পঙ্খির চিল্লানিতে ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকালো সে। পঙ্খি দৌড়ে এলো ইন্ধনের কাছে, হাতের চার্জারটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। পাগলের মতো ইন্ধনের মুখ মাথা হাত চেক করতে করতে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? লাগেনি তো কোথাও? পঙ্খির এমন অস্বাভাবিক আচরণ দেখে ইন্ধন চিন্তিত সুরে বলল, কি হয়েছে পঙ্খি? শান্ত হও। আর আমার কি হবে? আমি তো একদম ঠিক আছি। পঙ্খি কারেন্টের তার দেখিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, ওই দেখুন, আপনি প্লাগে চার্জার লাগালেই শক লাগতো আপনার। ইন্ধন দেখে বলল, ওকে ওকে ঠিক আছে, কিন্তু তুমি ভয় পেও না। দেখো আমি তো ঠিক আছি। তুমি আমাকে ঠিক সময় বাঁচিয়ে দিয়েছো। আর ভয় পেও না, ওকে? এখন একটু শান্ত হও।
পঙ্খিকে বুকে চড়িয়ে নিল ইন্ধন, কিন্তু পঙ্খির মাথায় অন্য চিন্তা ঘুরছে। ওর জানা মতে এই তারটা কিছুক্ষণ আগেও ঠিক ছিল। তাহলে হঠাৎ এটা লিক হলো কি করে? তার মানে আমরা যখন খেতে গিয়েছিলাম ওই সময় কেউ ঘরে এসে এই কাজ করেছে। কিন্তু ইন্ধন কি এই কথা বললেও ও হয়তো আবারও আমার ভুল ধারণা বলবে। তাই আর ইন্ধনকে কিছু বলল না পঙ্খি। আগে শত্রুকে খুঁজে বের করতে হবে, তারপরে ইন্ধন ওর কথা বিশ্বাস করবে। সকাল থেকেই পঙ্খি শত্রুকে খুঁজে বের করার প্রচেষ্টায় লেগে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে সে সবকিছু পর্যবেক্ষণ করে যাচ্ছে। এই রান্না করতে এসে চুমকিকে দেখল পঙ্খি। কিছু একটা ভেবে পঙ্খি চুমকির এমনই নানা রকম কথা বলতে লাগলো। কথার ছলে কৌশলে পঙ্খি জিজ্ঞেস করলো, আচ্ছা চুমকি, কাল রাতের খাবার কি ছিল? নাকি কেউ অনুপস্থিত ছিল? না মানে কাল সবাই খেয়েছে তো? চুমকি স্বাভাবিকভাবেই বলল। পঙ্খি হতাশ হয়ে চলে আসতে নিলে চুমকি আবার বলে উঠল, ও মনে পড়ছে, চেয়ারম্যান চাচা খাইছিল না কাহিল, কইল হ্যার পেটে নাহি গ্যাস্ট্রিক হইছে, তাই খাইব না। আর বড় চাচি তো হ্যার ঘর থেকে বাড়াই না, তারে তো যাইয়া খাওয়ান দিয়ে আসা লাগে। ছোট চাচি গিয়া হ্যারে খাওয়ান দিয়ে আসে, ব্যাস। তাছাড়া আর সবাই একসাথেই খাইছিল। চুমকির কথায় পঙ্খির প্রথম সন্দেহ গেল শামসুল মজুমদারের ওপর। তবে কি উনি মারতে চাই ইন্ধনকে? কিন্তু কেন? না না, আগেই কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। আগে সম্পূর্ণ প্রমাণ পেতে হবে, তারপরেই কোনো ফয়সালায় যাওয়া উচিত হবে। সারাদিন এভাবে আরো কিছু সূত্র খুঁজল পঙ্খি, যার দ্বারা আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু তেমন কোনো পোক্ত প্রমাণ হাতে এলো না পঙ্খির। সন্দেহের বেড়াজাল স্পষ্ট হলো না। অভ্যাসগতভাবে বিকেলে ছাদে এসেছিল পঙ্খি। কিছুক্ষণ প্রকৃতির শীতল পবন অনুভব করে আবারও নিচে নেমে এলো সে। করিডোর দিয়ে যেতে নিলে জাহানারার রুমের সামনে এসে থেমে গেল পঙ্খি। জাহানারার একটু খোঁজ খবর নেওয়ার জন্য তার রুমে প্রবেশ করলো সে। রুমে ঢুকে দেখলো জাহানারা খাটের কোণায় মাথা এলিয়ে দিয়ে মলিন হয়ে আসে। জাহানারাকে এভাবে দেখে মনটা কেমন খারাপ হয়ে গেল পঙ্খির। শোকে শোকে এই মানুষটার কি হাল হয়েছে। বেঁচে থেকেও যেন মরার মতো হয়ে গেছে সে। চুলগুলো কেমন চটলা পাকিয়ে গেছে, মনে হয় কতদিন চিরুনি দেয়নি চুলে। পঙ্খি দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে নারিকেল তেলের বোতল আর চিরুনি নিয়ে এলো। তারপর জাহানারার কাছে এসে বলল,